আমাকে হতাশায় ডুবিয়ে ৬ ঘন্টা ১৫ মিনিট অর্থাৎ ২২,৫০০ সেকেন্ড লাপাত্তা ছিলে। আর জানিস, ওই সময় প্রতি মুহূর্তে মনে হচ্ছিল আমার ভেতরের আমিটা আর নেই। নো ওয়ার ইন মাই হার্ট ইজ অ্যাট পিস। অদ্ভুত না? এরপর তোকে রক্তাক্ত অবস্থায় পেলাম। তোকে ছুলাম যখন, ঠিক তখনই আবার মনে হলো এই বুঝি দেহে অল্প একটু প্রাণ ফিরে এসেছে। এটাও বুঝলাম, পরস্পর আই অ্যাম অ্যাক্টিভেটেড টু ইউ আনইনটেনশনালি। তুই ছাড়া আমি অপূর্ণ। ওই মুহূর্তে প্রতিজ্ঞা করেছি, তোর এই পরিণতির পিছনে যে বা যারা। চুপ হয়ে কথার সুর পাল্টে নিল বর্ণ। সুখের গালে হাত রেখে উন্মাদ গলায় বলে গেল, এই বাড়িঘরের প্রতি মায়া কাজ করতো না আমার। আজকাল মনের ভেতর একটা তাড়া খুঁজে পাই তোকে এক ঝলক দেখার অজুহাতে। কখনো কখনো এমন মনে হয় জীবনের এই প্রথম কোথাও শান্তি খুঁজে পেয়েছি। আমার তোকে ভীষণ প্রয়োজন ফুল। সুইট হার্ট, আই নিড ইউ সো বেডলি। আই ওয়ান্ট লস ইউ। যা কিছু হয়ে যাক। শুনেছিস তুই? মেমোরিতে সেট করে নে। একটু থামল বর্ণ। ঠোঁট কামড়ে জোরে জোরে নিঃশ্বাস ছাড়ে। সুখ নির্বাক চোখে চাতক পাখির মতো তাকিয়ে রইল শুধু। বর্ণ ঠোঁটের দিকে, ঠোঁট থেকে নির্গত প্রতিটি অদৃশ্য শব্দের দিকে। বর্ণ এরপর আবার মুখোমুখি হলো। খুব নিকটে গিয়ে ফিসফিসিয়ে বলল, মাই ফ্লাওয়ার কুইন, ইউ ডোন্ট নো। আমি এতটাই পাওয়ারফুল যে তোকে এই মুহূর্তে এক লহমায় নিজের করে নিতে পারি। যা আছে কর, বাট আই ওয়ান্ট টু দ্যাট। ততক্ষণ পর্যন্ত তোকে দ্বিতীয়বার জিতে নিতে চাইবো, যতক্ষণ না ডক্টর দুলহা রাজা বেশে বিয়ের গাড়িতে চড়ে বসেছে। এরপর কি করবেন? নিস্পন্দন চোখ বেয়ে টুপ করে এক বিন্দু অশ্রুদানা গড়িয়ে পড়ে অবচেতনেই। বর্ণ চুপিসারে ঠোঁট বাঁকিয়ে অল্প হাসল বৈকি। প্রসঙ্গ এড়িয়ে গেল। সেদিন দুঃখ দেওয়ার পরও তুই আমায় ভালোবেসেছিলি। এখন কেন মুখ ফিরিয়ে নিচ্ছিস? ভালোবাসি বল না, ব্যাস একবার। প্লিজ জান। ভালোবাসি শব্দটি পুনর্বার সুখের ঠোঁটে ফুটাতে উন্মাদ হয়ে উঠল বর্ণ। জিভে ঠোঁট ভিজিয়ে হাতের আজলায় সুখের মুখখানি তুলে ঠোঁটে কামড়ে ধরে সুখ। অশব্দে অশ্রু গড়ায় বিরামহীন। বর্ণ মুছে দিতে চাইলে হাত ঝাড়া মেরে সরিয়ে দেয় আচমকা। অগ্রসী হয়ে অশ্রুসিক্ত চোখে বর্ণর বুকে এলোপাথারি কিল ঘুষি মারতে শুরু করে। ভালোবাসলেও দোষ, না বাসলেও দোষ। কি করব আমি? মরে যাব? যাচ্ছিলামই তো মরতে, তবে বাঁচিয়ে এনেছেন কেন? ফুল বলতে দিল না সুখ। আঙুলে ঠোঁট চেপে করে থামিয়ে দেয়। কপালে ঠেকালো সেখানে। বুকের কাছে খামচে ধরা শার্ট নখ বিঁধে যায়। বর্ণ কিচ্ছুটি বলল না, চুপ রয়। সুখ কাঁদছে, থরথর কাঁপছে দেহ। এক সময় সরে আসে, অশ্রুগলিত চোখে বলল, কেন করছেন এসব? এখন আর ভালোবাসি না বলাই ইগোতে লেগেছে খুব। জেদ চেপেছে মনে। ছেড়ে দিন না এসব জেদ। আমাকে হারালে আপনার আহামরি ক্ষতি হবে না। আপনি তো চান হাজারো নক্ষত্র রাজি আপনাকে ভালোবাসবে। বর্ণর চোখ জোড়া টকবগে লাল। শীতল দৃষ্টিতে অপলক চেয়ে থাকার মাঝে হুট করে মৃদু হাসল সে। সুখের এলোমেলো চুলগুলো জোরপূর্বক অধিকার কাটিয়ে মুখ থেকে সরিয়ে কানের পিঠে গুজে বলল, আমার বোকা ফুল। চাঁদের আশেপাশে হাজারো নক্ষত্ররা বসবাস যেমন সত্য, সে বাহানায় তাদের সাথে যাদের বনিবনা কখনো হবার নয়, এটাও চিরন্তন সত্য। তাকে সূর্যের আলো প্রতিফলিত করে আলোকিত হতে হয়। বর্ণ নিজের দিকে ইঙ্গিত করে, আর ওই চাঁদকে আলোকিত করার সূর্যও একজনকে নির্বাচন করে নিয়েছে চাঁদ নিজেই। সেটা হলি তুই, হবি আমায় আলোকিত করার মূল উৎস। চোখে কৌটো ভরে আছে অশ্রুতে। দুদিক মাথা জাগায় সুখ। এই সূর্য আপনাকে কলঙ্ক ব্যতীত রশ্মি দিতে পারবে না কখনো। আমি আপনার হতে পারবো না, হতে পারি না। প্রয়োজনে এই জীবন নিশ্চিহ্ন করে দেব, তাও না। দাঁতে দাঁত চেপে সুখের দু বাহু জোরে চেপে ধরল বর্ণ। ঝাঁকাতে ঝাঁকাতে বলল, দোষ স্বীকার করে নিয়েছি, আত্মসমর্পণ করেছি তোর সামনে। এটাই তো চেয়েছিলে তুই। তবুও পিছু ফিরতে কিসের বাধা? কেন পারবি না? বল কেন? সুখ অশ্রু বিসর্জন দিয়ে গেল কেবল। দুহাত চোখ ডেকে চুপসে গেল। এই কোন প্রত্যুত্তর যদি বর্ণ একবার সুখের হৃদস্পন্দনে কান পাতত, তবে প্রতিটি ছন্দে ছন্দে গর্জন শুনতে পেত। ভালোবাসি তাই, ভালোবাসি তাই। সন্ধ্যা নেমে এলো বলে কাঁধে ভাঁজ করা জামার স্তূপ নিয়ে রুমের সামনে ভুরু গুটিয়ে দাঁড়ালো তুফা।
ছাদে শুকাতে দেওয়া জামাকাপড় নিয়ে ফিরছিল। সুখের রুমের দরজার নিচ দিয়ে ধোয়া ধেয়ে আসতে ফির কান পেতে তুফা হালকা ধাক্কা দিল। খুলছে না, দরজা ভেতর থেকে লক। বার কয়েক ধাক্কিয়ে ডাকলো, সুখ, ভেতরে থাকলে ডোর খোল, এত ধোয়া কিসের? সারা শব্দ না পেয়ে সংখ্যায় ভীত হলো। লিফট ধরে দ্রুত নিচে নেমে মামা মামিকে ডেকে নিয়ে এলো পুনরায়। রুবাইয়া অস্থির কণ্ঠে ডাকতে শুরু করেন, সুখ, আমা তুমি ঠিক আছো? দরজা খোলো মা আমার। বাড়িতে কোনো পুরুষ বর্তমানে নেই। রুম থেকে তড়িঘড়ি করে চাবি নিয়ে দরজা খোলা হলো। মৃদু আলো জ্বলছে কক্ষে, ফাঁকা ফ্লোর, ছেঁড়া কাটা পৃষ্ঠার লেশমাত্র নেই আর। পাত্রে ধোয়া উঠছিল তখনও। সুখ নিকটে থ মেরে বসা। রুবাইয়া ছুটে গিয়ে মেয়েকে ধরতেই ধুম করে চোখ বুঝে ঢলে পড়ল কোলে। জ্ঞান হারিয়েছে। রাতে গা কাঁপিয়ে জ্বর আসে সুখের। ডক্টর নিয়ে এলেন তামিজ শিকদার। অতিরিক্ত শক পেয়ে মস্তিষ্কে রক্ত সঞ্চারণ হ্রাস যাওয়ায় জ্ঞান হারিয়েছে। ডক্টর আশরাফ পর্যবেক্ষণ করে জানালেন, শকড। অপর নাম চমক, বিস্ময়। কি ঘটেছিল বদ্ধকক্ষে? প্রশ্নতীর চোখে পরস্পরের চোখাচোখি হলো ক্ষণকাল। রুবাইয়া সন্দেহে চাহনিতে তাকালেন তুফার দিকে। ওর সাথে তুই ছিলি না তুফা? সে দুদিকে মাথা দুলিয়ে না বোঝালো। আজ সারাবেলা একা থাকতে চেয়েছে সুখ। বাহিরে বের হয়নি রুম ছেড়ে। ঘাপটি মেরে বসেছিল। অগত্যা কেউ জোরাজুরি করেনি তাকে। তবে প্রশ্ন এখন একটাই, কোন বিষয়ে শক পেয়েছে সুখ? ধোয়ার আগুনে কি বা ছাই হলো? বন্য দেশ ছেড়েছে সেই রাতেই, কাউকে জানায়নি। এমনকি সারাক্ষণ তার আশেপাশে চিপকে থাকা মাহিরকেও না। তখন উদাস দুপুরবেলা, মাহির নিজের বাড়িতে। লাঞ্চ শেষে খোঁজ কামরায় এসে বেডে বসেছে কেবল। কদিন ধরে মনটা বেশ উদাসীন। ফোন বাজলো হঠাৎই, বিদেশি নাম্বার। এমনিতেই তপ্ত মেজাজ, উপরন্তু নাম্বারের শ্রী দেখে মুখ কুঁচকে উতলে ওঠে মস্তিষ্ক। রং নাম্বার ভেবে দুবার কাটতে তৃতীয়বার এলো। এবার খেই হারিয়ে ফোন তুলে কানে চাপলো টকবগে ক্ষুব্ধ মেজাজে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব, চোদ্দ গোষ্ঠীর মাঝে এমন দেশীয় নাম্বারের অধিকারী কেউ নেই। অতঃপর সমাজে কথা বলার কোনো মানেই হয় না। ডিস্টার্বেন্স, কোনো ঝাঁটের মাল তো। মাহির কি বাজছে? আমার কলকাতারে দুঃসাহস কিভাবে হয় তোর? দাঁতের নিচে পিষ্ট হুঙ্কার। মাহির তড়াক করে একবার ফোনের স্ক্রিনে দেখলো। বিড়বিড় করে আওয়াজটা কেমন চেনা জানা লাগছে, ধমকটাও। মাহির? ইয়েস বস। অবচেতন মনে বলে বিস্মিত হয় মাহির। সম্বিত ফেরার মতো পরপর চমকে বলল, বসে কোথাকার নাম্বার? আর আপনি কোথায়? আজ আপনার রেকর্ডিং আছে বিকাল ৩টায়। ঘড়িতে সময় দেখে ২টা বেজে গেছে এখনই। মাহির হতভম্বে বিভোর। বর্ণ বলল কর্কশ শব্দে, লিসেন টু মি। তারপর তাকে কি সব বুঝিয়ে দিল। ওপার থেকে আসফিয়ান বর্ণ। মাহির প্রশিক্ষণপ্রাপ্ত সৈনিকের মতো সেসব অক্ষরে অক্ষরে মাথায় গেঁথেছে এবং পালন কর্মে নিয়োজিত হয়েছে। সুখের জ্বর তো নেমে গেল ঠিকই, তবুও হৃদয় ভার। তুফা গা ঘেঁষে বহুবার অন্তর্মুখী স্বভাবের সুখের অন্তঃস্থলের গোপন রহস্য উন্মোচনের বৃথা চেষ্টা করে গেছে। অথচ সে অপরাগ। মেয়েটা থ মেরে আছে। অগাত্য উঠে গেল। ধীরে ধীরে সূক্ষ্ম নেত্রে রুমের প্রতিটি কোনায় কোনায় পর্যবেক্ষণ করে একটা জিনিস খুঁজে পায়, ড্রেসটা টেবিলের নিচে। একটি অর্ধপোড়া লেমিনেটেড ছবি। এটা ভাইয়া না? ছবি ঘুরিয়ে ফিরিয়ে দেখার ফাঁকে কপাল ভাঁজ ফেলে বলল তুফা। সুখ ঠোঁট কামড়ে চকিতে তাকায়। হুট করে ছবিখানা হস্তগত করে ইশারায় বোঝালো, একদমই না। অবশ্যই, জ্যাকেটটা ভাইয়ার আর বা হাতের তর্জনীতে থাকা রূপোর আংটি। এরপরও বলবে এটা ভাইয়া নয়? বলা বাহুল্য, ছবিতে মুখ পুড়ে গেছে। তুমি মাহির ভাইকে? প্রসঙ্গ পাল্টাতে চাইল সুখ, তবে তুফা থামিয়ে দিল গম্ভীর মুখে। মাহির ভাইকে এখানে টেনে আনার কোনো সঙ্গত কারণ দেখছি না। আমাদের কথা হচ্ছে ভাইয়াকে নিয়ে। এবার অন্তত স্বীকার কর তুই ভাইয়াকে পছন্দ করিস। করলেও এতে কি আসবে যাবে? সুখের হঠাৎ প্রশ্নে তুফা থমকায়। সত্যি তো, সুখ যদি বর্ণ ভাইকে পছন্দ করে, ভালোও বেশি থাকে, তবে কি আসবে যাবে যদি না ভাইয়ের মাঝে কোনো অনুভূতি না থাকে? সুখের নির্মোহ চোখের দিকে চেয়ে বলল, কোনটা মুগ্ধ, কোনটা ভালোবাসা আর কোনটা স্বাভাবিক দৃষ্টি আমি খুব ভালোই চিহ্নিত করতে পারি সুখ। তোর চোখের গভীরে ভাইয়ার জন্য অগাধ ভালোবাসা আমি দেখেছি, কখনো বুঝতে দেইনি, তাই তুই জানতে পারিসনি। তবে আমি জানি তুই ভাইয়াকে ভালোবেসেছিলি। ছিলি বলছো যে?
প্রশ্নটি অবান্তর মনে হলেও সুখ করল হুটহাট। কারণ এখন বাসিস কিনা আমি কনফিউজড। যদি বেসেও থাকবি তবে ডক্টর মেহেরাবকে কেন হ্যাঁ বলেছিস? আর অল্প বিভ্রান্ত হলো তোফার। ভাইয়াকে কখনো বলে দেখেছিস? আপি, থাক না এসব কথা। আমি সব অতীত মন থেকে মুছে ফেলেছি। সামনে আমার বিয়ে। আগামী ২০ বছরও এ বাড়ি ছেড়ে যাব না বলা মেয়েটা হঠাৎ নিজের বিয়ে নিয়ে এতটা উন্মাদ। তোর কিছু একটা তো হয়েছে, কিন্তু কি? আচ্ছা, ভাইয়াকে একবার বলে দেখলে। তোমার ভাইয়াকে ১০০০ জন ভালোবাসে। এখন কি উনি সেই ১০০০ জনের ভালোবাসা অ্যাকসেপ্ট করবেন? তাদের ভালোবাসবে? বাট ইউ আর স্পেশাল। কে বলল? স্বয়ং আসফিয়ান বর্ণ। বিব্রত বোধ করে সুখ। গম্ভীর মুখে অন্যত্র নজর সরিয়ে আনে। কী সব বলে চলে চাপি। তোফা আর চোখে একবার দেখে মনে মনে হাসল। সুখ যে স্পেশাল কথাটি বর্ণ মুখে না বললেও বিগত কদিন ধরে অবলোকন করেছে তার কার্যক্রমে। কিন্তু এর মূল কারণটা এখনো উদ্ঘাটন করা হয়নি। ভোরে উঠে আড়মোড়া ভেঙে সুখ কিঞ্চিত অবাক হলো ফোন হাতে। ডক্টরের নাম্বার থেকে এখনো টেক্সট এলো না। আশ্চর্য তো, কাল রাতেও লোকটা টেক্সটের বন্যা ভাসিয়ে দিয়েছিল। জ্বর যেদিন উঠেছে সেদিনের কথা না হয় বাদই, খাবারের অনিয়ম না করতে কত বোঝালো, আর কত কি ডাক্তারি টিপস ফ্রি। সুখ সায় দিয়েছিল সবেতে, তবে লাস্ট কথোপকথনের শেষের দিকে একটু বিরক্তি দেখিয়েছিল বটে। তাই বলে রাগ করলো নাকি কে জানে। শীত হালকা, গায়ে ওমের একটা পাতলা চাদর জড়িয়ে নিচে নামে সুখ। খালি পায়ে সবুজ ঘাসের উপর হাঁটবে। সাইকেল নিয়ে কোত্থেকে সামনে এলো অভ্র। আপি, চলো, তোমায় ক্যারি করি। প্রায়শই অভ্রর সাইকেলে ক্যারি করে তাকে। এমনই কোনো কোনো ভোরে। আজ ইচ্ছে হলো না। গোমরা মুখে নাচক করে। ইচ্ছে করছে না। আরে কিছু হবে না, চলো তো। ফাঁকা রাস্তায় চক্কর দিয়ে আসি দুজন। অগত্যা পিছু চড়ে বসে সুখ। পথিমধ্যে তামির সাহেবের সাথে দেখা হয়ে যায়। ভদ্রলোক জগিং করেছে। আপি? মুখের ভেতর ছোট এক শব্দ। একে বেঁকে ছুটে চলার পথে সাইকেল শীষ বাজাতে বাজাতে অভ্র বলল, এখন কেউ যদি জিজ্ঞেস করে তুমি আমার কি, তখন কি জবাব দেব জানো? কণ্ঠে একরাশ উচ্ছ্বাস ছিল। সুখ ইশারায় জানতে চায়, কি? তুমি আমার জি। সশব্দে ফোন বাজে পকেটে। অভ্র থামল, বলল, আপি, ফোনটা তুলো। তবে সাবধান, হ্যাঁ, সিক্রেট আছে। তার ইঙ্গিত ছিল কলে থাকা নাম্বারের দিকে। উমাও হতে পারে। নামের পাশে লাভ শব্দটা দেখলে আপির কাছে কট। এক হাতে অপর কাজ জড়িয়ে অপর হাতে পকেট হাতে ফোন বের করল সুখ। নামটা দেখে গলা খাকারে দিয়ে অভ্রর চোখের সামনে বাড়িয়ে ধরল, ও গড, ব্রো। কণ্ঠে যত বিস্ময়, শেষ কখন বর্ণর কল তার ফোনে ঢুকেছিল জানা নেই। সুরে আশ্চর্য ভাব তখনও কাটেনি। আমি যা দেখেছি তুমিও কি তাই দেখছো আপি? সূর্য তো আজও পূর্ব আকাশে উঠেছে, তবে হঠাৎ দিনের বেলায় চাঁদের উকি দেওয়ার মতো ব্রোর কল কিভাবে আমার কাছে এসে পৌঁছালো? নির্ঘাত ভুলে প্রেস লেগেছে। রিসিভ করো আপি। নো, আমি পারবো না। আরে আরে, একটু করেই দাও না। দেখতেই পাচ্ছ আমার দুহাত বিজি। ভিডিও কল এসেছে হোয়াটসঅ্যাপে। সুখ রিসিভ করে অভ্রর সামনে ধরতে গেলে সে বলল, অ্যাক্সিডেন্ট ঘটাতে ইচ্ছে হচ্ছে? চোখের সামনে এমন করে ফোন ধরলে পথ দেখা যায়? সাইকেল থামিয়ে কথা শেষ করো অভ্র। সুখ বলল কথাটি, তবে শুনল না অভ্র। কলের বিপরীতে থাকা বর্ণর উদ্দেশ্যে বলল, ব্রো, তুমি সত্যিই আসফিয়ান বর্ণ নাকি তার ডুপ্লিকেট? কথার ফাঁকে অজান্তেই ক্যামেরা সুখের দিকে ঠেলে দেয়। তার মনোযোগ সামনে। সুখ আহাম্মকের মতো ফোন ধরে রইল। বর্ণ কথা বলছে না। এক দৃষ্টিতে স্ক্রিনে ভাসমান সুখের গম্ভীর মুখে তাকিয়ে আছে। ঠোঁটে ঠোঁট গুজে ভীষণ মনোযোগে। কানের দুপাশে কেশরাজি এলোমেলো উড়ে বেড়াচ্ছে সুখের। শুষ্ক ঠোঁটে স্ট্রবেরি লিপ জেল। মসৃণ ত্বক, ঠিক যেমন তুলো। কিঞ্চিত ঘাড় বাঁকিয়ে অসম্ভব বুড়োকুটি করে বর্ণ বিড়বিড় করে, সো বিউটিফুল, সো এলিগেন্স, লুকিং লাইক এ। কিসের উপমা দেওয়া যায় বর্ণ বিভ্রান্তিতে পড়ল, তবে মস্তিষ্কে টমেটো, স্ট্রবেরি, চেরি নামই আসছিল। এসব ফ্রুটসের সাথে নিজের তুলনা শুনলে ফুল নির্ঘাত নাকের পাটাতন ফুলাতে পারে। অভ্র বলল, বিউটিফুল, এলিগেন্স, এসব কাকে বলছো ব্রো? আমাকে নাকি আপিকে? সুখ শ্বাস আটকে থ মেরে মুখ শক্ত করে অভ্রর দিকে তাকায়।
ফোন ফিরিয়ে দেয় জোরপূর্বক। বর্ণ বলো, চুলে হাত বুলিয়ে কর্কশ শব্দে। নিজেদের এত এক্সপেন্সিভ ভাবিস না। আজকের ওয়েদারটা সুন্দর, তারই প্রশংসা করছিলাম। কল হোল্ডে রেখে লাস্ট কল দেখে অব্র আশ্চর্যের শীর্ষে পৌঁছে বলল, দীর্ঘ 6 মাস পর ছোট ভাইকে কল করেছ আজকের ওয়েদার গুণগান গাইতে? কিয়া বাত হায়। ওয়ান্ডারফুল ব্রো, ওয়ান্ডারফুল। থ্যাঙ্কস। ফোনটা এবার পাশের জনকে দে। সামথিং টু শো। মুখ থমথমে অবস্থা হয় সুখের। সজোরে ঘাড় বাঁকিয়ে তার দিকে চেয়ে হাতে ফোন ট্রান্সফার করার সময় অভ্রর নজর আচমকা বর্ণর আশেপাশে গেল। ছেলেটা চেঁচিয়ে ওঠে, পেছনে স্নো পড়ছে। ব্রো, তুমি কোন দেশে আছো? মীরা অসুস্থ হয়ে পড়েছে আচমকা। বিয়ের ডেট ফিক্সড করতে শিকদার বাড়ি যাওয়া হয়নি তাই। ছোট বাচ্চা মেয়েটা বুকে জড়িয়ে স্তব্ধ চোখে বাহিরে দৃষ্টিপাত করে মায়েরা বসা। হুটহাট ঠোঁট কম্পিত হয় থরথর, বুক ভেঙে কান্নারা দল পাকিয়ে আসে। টুপ করে চোখের কৌটোর ফেরে অশ্রু নামে। আপু? চকিত হয় ঈষৎ, তড়িঘড়ি করে চোখ মুছে হাসি মুখে পিছু ফিরে। মেহেরাব দু হাতে ধোয়া ওঠা 2 কাপ চা নিয়ে দাঁড়িয়ে। আয়। ঠোঁটে মেকি হাসি টানল। ব্যালকনিতে পাশাপাশি দুটো মোড়া। ছোট টেবিলে মায়েরার জন্য আনা কাপ রেখে খালি মোড়া টেনে বসল মেহরাব। গম্ভীর মুখে বোনকে আপাদমস্তক পর্যবেক্ষণ করে প্রশ্ন করল, বেশ কদিন ধরে লক্ষ্য করছি তোর আচরণ, এমনকি সব কাজে কেমন উদাসীন ভাব। কি হচ্ছে আমার আড়ালে? কি ঘটেছে তোর ভাইকে বল আপু। আমি আছি তো। বুকের ভেতরটা হু হু করে উঠল মায়রার। ভাইয়ের বুকে হামলে পড়ে খুব চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। বুকে আগলে নেওয়ার মা তো নেই, মাথায় হাত রেখে সন্তানের ছায়া দানকারী বাবাও নেই। পৃথিবীতে আপনজন বলতে একমাত্র এই ভাই আছে। মায়েরা ঠোক গিলে নিজেকে সংযত করে। বিয়েটা বরং মিটে যাক। এই বিয়ের ব্যাপারে মেহেরাব কতটা সন্তুষ্ট সে জানে। এর আগে একটা জঘন্য সত্যি সামনে তুলে ধরে বাইয়ের আনন্দ মাটি করবে না মায়েরা, কখনোই না। হেসে বলো, তেমন সিরিয়াস কোনো ব্যাপার না। কি সেটা? বিয়ের পর না হয় বললাম। এমনিতেও আমার কিন্তু একটু একটু হিংসে হচ্ছে জানিস। কোথায় আমার ভাই সুখ পাখিকে পেয়ে আমাদের না দূরে ঠেলে দেয়। মজার ছলে বলা কথাটি, অথচ অবচেতন মনেই দুজনের মনটা যেন ধক করে উঠল। মায়েরা বলো, পৃথিবীতে তুই ছাড়া আমার আর কেউ নেই ভাই। বুকের ভেতর দলা পাকিয়ে থাকা কান্নাগুলো এই বাহানায় উগলে দিল মায়েরা। ঠোঁট কামড়ে হু হু কেঁদে উঠল। মেহরাব থমকে গেল। টেবিলে কাপ রেখে নিকটে চলে এলো দ্রুততার সাথে। চোখের পানি মুছে দিয়ে বলল ভাঙুর গলায়, কি আবদের মতো কান্না। মনে রাখিস, পৃথিবী উল্টে গেলেও তোর ভাই সবসময় তোর পাশে ছায়ার মতো দাঁড়িয়ে আছে, থাকবে আজীবন। মীরাভের ঘুম ভাঙে, কেঁদে উঠল ঠোঁট উল্টে পাল্টে। মেহরাব বট বৃক্ষের মতো দুজনকে আগলে রাখে। তারই বা এরা ছাড়া কে আছে? আপনজনের সংখ্যা খুব শীঘ্রই হয়তো একজন বাড়বে। মেহরাব ফিরে এলো কক্ষে। একটা ব্যাপারে কথা বলতে গেছিল আপুর সাথে, কিন্তু বলা হয়নি। ব্যাপারটা এমন, সুখ বলক দিয়েছে তাকে 2টো নম্বরই। যদিও সুখের সাথে একটি নম্বরেই সবসময় কথা হয়ে এসেছে, কিন্তু অন্য নম্বরটা সুখ পেল কিভাবে, আর বলকে বা করল কখন? তার স্পষ্ট মনে পড়ে অপর নাম্বার থেকে সুখের সাথে একবার কথা হয়নি, প্রয়োজন পড়েনি। আইজা আর তামির সাহেবের নাম্বার আছে ফোনে, তাদের কল দিতে গিয়ে হাত থেমে যাচ্ছে বারবার। কি বলবে মুরব্বিদের? লজ্জাবোধ বলেও তো কিছু আছে। মায়েরাকে দিয়ে সুখের সাথে কথা বলাতে গিয়েও হলো না। দপ করে চেয়ারে বসল মেহরাব। মনটা অস্থির অস্থির। সুখ এভাবে হুট করে তাকে ব্লক করার কারণ কি হতে পারে? ওই বাড়ির আরেকটা মেয়ে, কি যেন নাম, তুফা, তার নাম্বারটা সংরক্ষণে রাখলে ভালো হতো আজ। সার্দিনিয়া ইতালির একটি সতীর্থ অঞ্চল এবং মূল মধ্যসাগরের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ। দ্বীপের উত্তর পূর্ব অঞ্চল নেহায়েত জনমানব শূন্য বলা চলে। তার আশেপাশেই জোসেফ জোয়ারদারের বর্তমান আস্তানা। জোসেফ জোয়ারদার এটি কোনো সাধারণ নাম নয়, এর বায়ে জুড়ে আছে আরও একটি নাম, টপ বিজনেসম্যান। তার বিজনেস বাংলাদেশ থেকে সুদূর প্রসারী। সাফল্য, নাম, যশ, খ্যাতি সব তার হাতের নাগালে। তবে আড়ালে তার অন্য এক নাম মুন্না ভাই, অন্ধকার জগতের একটি অংশ। ড্রাগস, নারী পাচার সহ আরও অবৈধ কত কী যে হয় তার আদেশে। বর্ণ সেবার নারী পাচারে বাধা দিয়ে বিরাট লস খাইয়ে বুকের কলিজায় টান দিল না, এই প্রথম এমন দুঃসাহসিকতা কাজ করল কেউ, তাও সামান্য এক সঙ্গীত শিল্পী হয়ে।
শান্তি তো পেতেই হতো, তবু আফসোস, বেঁচে গেল মেয়েটা। রোম ইতালির রাজধানী। ছদ্মনামী মুন্না ভাই সার্দিনিয়া প্রদেশে থাকলেও বিজনেসম্যান জোসেফ জোয়ার্দার রোম শহরে থাকে জনসাধারণের মাঝে। বিজনেস ডিল করতে এসেছিল এদেশে, ফিরে যাবে কয়েকদিনের মধ্যেই। স্পিড বুটের অপটকায় সাগরের পানি দুভাগে বিরক্ত। ঝর্ণাধারার মতোই দুপাশে ছিটকে পড়ছে নীলরঙা জল। ইঞ্জিনের তর্জন গর্জনে কান অতিষ্ঠ প্রায়। বুটের মধ্যখানে বর্ণ শটান দাঁড়িয়ে, গায়ে ডার্ক নেভি ব্লু কাশ্মীরি ওভারকোট, নিচে ক্রিম কালারের টার্টলনেক সোয়েটার, যেটা তার গলাকে আষ্টেপৃষ্টে ঢেকে রেখেছে। বোট-জুতার সাথে মানানসই ডার্ক ওয়াশ জিন্স, হাতে ব্ল্যাক লেদার গ্লাভস, গলায় একটি স্কার্ফ, যেটা মুখশ্রী অর্ধেক আবৃত। কেবল ধূসর কালো মণি চোখ দুটোই দৃশ্যমান। বর্ণর বুক কাঁপছে না, দৃষ্টিতে বিচলিত ভাবের ছিটে ফোটা নেই। নিশ্চল নির্ভীক এক দৃষ্টি সমুদ্রের বুকে থই থই পানির দিকে চেয়ে আছে। তার পিছু আরিয়ান আর জিসান দাঁড়িয়ে, প্রায় একই পোশাকে তারাও আবৃত। জিসানের হাতে ল্যাপটপ, লোকেশন ট্রেকিং চলছে। আর কত দূর? প্রশ্নটি করল আরিয়ান। জবাব এলো, আর কিছু দূর। ওয়েলকাম, ওয়েলকাম দ্য গ্রেট আসপিয়ান বর্ণ। সরি, দাঁড়িয়ে থাকা ত্রিশাধিক বন্দুকধারী লোকদের মিশে ভীতু চোখে পরখ করে বর্ণ হুট করে সামনে চাইল। জোসেফ তাকে ওয়েলকাম করছে, চুপ থাকলে হবে? বুকে হাত চেপে ঈষৎ ঘাড় ঝুঁকিয়ে কৃতজ্ঞতা জানায় বর্ণ। মাস এপ্রিসিয়েটেড। জোসেফ ক্ষিপ্র হলো তার এই নির্বিকার ভঙ্গি অবলোকন করে। তার ধারণা ছিল বর্ণর পদতলি এখানে পড়লে সে যখন অবাক হওয়ার বদলে ওয়েলকাম করবে, তখন বর্ণর তব্দা খাওয়া সুদর্শন শ্রী দেখতে কেমন হবে। কত কল্পনা জল্পনা করল সে ঘুরে বালি। তাকে এখন কি বোঝাবে? বর্ণ আসার ব্যাপারটা যে জোসেফ জানে সেটাও আসপিয়ান বর্ণর কাছে ইনফরমেশন আছে। সম্পূর্ণ খালি হাতে, কোনো প্রকার প্রোটেকশন ছাড়াই বাঘের গুহায় এসে বুক কাঁপছে না। অবশ্য এমনটা আধভাঙা বাংলায় কথাটা বলল জোসেফ। সম্পূর্ণ বাঙালি সে নয়, মা বাংলাদেশি হওয়ায় শোভা আজ এত দূর। বর্ণ অত্যাধিক ভয় পেল, এমনভাবে চমকে তাকালো জিসানের দিকে। বলল মেকি হেসে, বিড়াল ভেবে ভুল করলাম তবে? স্যার এগিয়ে জোসেফের মুখোমুখি আসনে বসল। বিড়াল উপাধি পেয়ে গর্জে উঠে নিজের আসন ছেড়ে উঠে দাঁড়ালো জোসেফ। এই রকস্টার, রিল্যাক্স ইয়ার, এত হাইপার হওয়ার প্রয়োজন নেই। ইট ওয়াজ জাস্ট এ জোক। কাচের টেবিলের সজোরে গ্লাস থেকে এক প্যাক মুখে পড়ল অনুমতিবিহীন। নানু বাড়ির অতিথি আমরা, আপ্যায়ন করবি না জোসেফ? থুড়ি, এককালের দোস্ত। আমায় ফিরতে হবে দেশে। লেটস গেট ডাউন টু এ ডিল। চড়া ভুরু কুঁচকে আসে জোসেফের, নীলমণির চোখ জোড়া তীক্ষ্ণ হয়। শুটের একটা বোতল খুলে খানিক ঝুঁকে এলো বর্ণর মুখোমুখি। হিসিয়ে বলল তাচ্ছিল্য হেসে, ডিল উইথ মি, হোয়াটস দ্যাট লাইক? বর্ণ হুট করে উঠে পকেটে হাত পুরে চারদিকে নজর বুলিয়ে নিল। তেজি চোখের চাহনি ছিন্ন ভিন্ন করে দেবে সংযম। তর্জনী তুলে বলল, আমি তোকে এই জায়গা, এই দেশ থেকে টেনে হিঁচড়ে নিয়ে যাব। জোসেফ জোয়ার্দার নামটা আজকের কিছু মুহূর্তের মধ্যে পৃথিবী থেকে গায়েব করে তোকে এমন এক যন্ত্রণাদায়ক মৃত্যু উপহার দেব যে। হাতি দিতে দিতে জোসেফ হেসে উঠল হু হু। খোঁচা খোঁচা দাড়িযুক্ত মুখশ্রীতে হাসিটা বেশ আকর্ষণীয় সুন্দর, তবে শব্দগুলো গায়ে কাটা ধরিয়ে দেওয়ার মতন। বর্ণর দিকে ইঙ্গিত করে বলো, নেশা চড়ে গেছে ওর, বয়েজ স্নাপ হিম আউট অফ ইট। আদেশের অপেক্ষায় ছিল বন্দুকধারী লোকগুলো। জোসেফের কথা শেষ হতেই একে একে চতুর্দিক থেকে বর্ণর কপালে রিভলভার ঠেকিয়ে ঘিরে ধরল নিমিষে। বর্ণ ভয়পর মুখভয় করে স্যালেন্ডার করার ভঙ্গিতে হাত তুলল। এরপর বলল বিস্মিত সুরে, এতগুলো গান, ভয় পেয়ে গেলাম। একটা ম্যাজিক দেখেই ওকেই হেয়ালি স্বরে বলল বর্ণ। কাউন্ট ডাউন করি আগে। এরপর তুড়ি বাজাতে বাজাতে সানন্দে গুনল, 1, 2, 3। তোর টাকা দিয়েই তোর পোষা কুকুত্তাদের হাত করেছি, ইন্টারেস্টিং না? বর্ণ পায়ে পা তুলে বসে, আঙুলের ফাঁকে দোয়া ওঠা চুরুট।
বাকরুদ্ধ জোসেফ নির্বাক চোখে চেয়ে দেখল চোখের পলকে বর্ণের কপাল থেকে ঘুরিয়ে তার কপালে রিভলভার তাক করা বিশ্বঘাতক মুখগুলো। দিন শেষে যাদের অ্যাকাউন্টে মোটা অঙ্কের ইউরো পেমেন্ট করা হতো, কত টাকায় বস পাল্টেছে এরা। অবশ্য ভিনদেশি কুকুরগুলোকে বিশ্বাস করাটাই তার ভুল। জোসেফ ক্ষুব্ধ চোখ দাঁতে দাঁত পিষে চাপা স্বরে বলল, হাউ মাচ ডিড হি গিভ? I will give you 3 times that amount. Be a slave to my command right now. কপাল কুঁচকে মুখের ভেতর চুকচুক শব্দ করে বর্ণ বলল, নিঃস্ব আমি, রিক্ত আমি গানটা তোর জন্য সাজেস্টেড। ফার্স্টলি চেক ইউর অ্যাকাউন্ট প্লিজ। হোয়াট ডু ইউ মিন? খানিক আগে প্রমাণ হয়ে গেছে এই মুহূর্তে তুই পঙ্গু। তোর পোশাক উত্তরা এখন আর কোনো কাজে আসবে না। এই পঙ্গুত্বের আরেকটু অবাস করে দিলে কেমন হয়? ওয়ান্নাসি ইশারায় লোকদের দূরে সরার আদেশ জারি করে জোসেফের মুখোমুখি ফিসফিসে কিছু বলল বর্ণ। পরপর সিটকে নিজের জায়গায় এসে বসে। জোসেফ উঠে দাঁড়ালো তড়িৎ। হম্বিদম্বি করে ছুটে দৌড়ে একটা কক্ষে ঢুকলো এবং বেরিয়ে এলো ল্যাপটপ হাতে। চোখের পলক ফেলার আগেই অ্যাকাউন্ট থেকে কোটি ডলারের অ্যামাউন্ট থরথর করে নিচের দিকে ধাবিত হচ্ছিল। জোসেফ চুল খামচে ধরে নিজের এটা কিভাবে সম্ভব? কি করেছিস? 3 একটু থেমে পুনরায় বলো। 3 বছরের প্রশিক্ষণপ্রাপ্ত টিম হ্যাক করছে তোর অ্যাকাউন্ট। যদি আটকানোর ইচ্ছা থাকে, গিভ ইট এ লাস্ট শট। জোসেফ কিবোর্ড দিশেহারা হয়ে এলোমেলো প্রেস করে বোধশক্তি ফিরে পাওয়ার মতো তড়িঘড়ি করে ফোন হাতে নিলে কেড়ে নেওয়া হয়। অচিরেই আগ্রসী হয়ে বর্ণর কলার ধরে টেনে তোলো। আই উইল কিল ইউ। কিচ্ছুটি বলল না বর্ণ। ঠোঁট বাঁকিয়ে তার ছিল হাসল এক ঝলক। এরপর এক হাতে জোসেফের বাহুতে ধাক্কা বসাতে সে গিয়ে তার প্রথমের আসনে বসে পড়ল। একেবারে নিস্তেজ, হতবিহ্বল দৃষ্টি। তার কোটি কোটি ডলার কোথায় ট্রান্সফার হচ্ছে কে জানে। মানি লস, দ্যাট ইজ টু সে সামথিং লস, বাট ক্যারেক্টার লস, এভরিথিং লস। বলার ফাঁকে জিসানের বাড়িয়ে দেওয়া ল্যাপটপ সামনে স্থপিত কাছের টেবিলে রেখে জোসেফের দিকে ঠেলে দেয় বর্ণ। স্ক্রিনে আলাদা আলাদা 6টি ফুটেজ, তাতে 6টি নারী চিত্র, প্রত্যেক জোসেফের বিবাহিত স্ত্রী, সকলে ভিন্ন ভিন্ন দেশের এবং পরস্পর সম্পর্কে অজ্ঞাত ছিল কদিন আগেও। এক দেশে বেশি দিন অবস্থান করা তার অভ্যাস কিংবা পেশা নয়। মাসখানেক পরই ব্যবসার খাতিরে হোক বা স্বেচ্ছায় এদেশ থেকে ওদেশ, ওদেশ থেকে সেদেশ পাড়ি দেয় জোসেফ। এই পৌরুষত্ব ভরা যৌবন নারী ছাড়া একা পার করা যায়? উপরন্তু হারাম নারী সে গ্রহণ করবে না, তাই 6 দেশের 6 নারীকে জীবনসঙ্গিনী করেছে। ভবিষ্যতে আরও পরিকল্পনা ছিল। গত কিছুদিন আগেও প্রতি নারীরই দৃঢ় বিশ্বাস ছিল জোসেফের জীবনে তারা প্রত্যেকে প্রথম এবং শেষ ভালোবাসা। এমনিতেও নিখুঁত অভিনয়ের সংসার ধর্ম পালন করে এসেছে বিগত 60টি বছর। অথচ কিভাবে তাদের কাছে আসল তথ্য পৌঁছে গেছে কদিন আগে। তারা প্রমাণসহ জেনে গেছে জোসেফ এত বছর সকলকে অন্ধত্বে ডুবিয়ে রেখেছে। তাদের বিশ্বাস ভরসার মর্যাদা জোসেফের নিকট কোনো কালে ছিল না। যা ছিল সব লোক দেখানো, মিথ্যার অভিনয় এবং নিজের দৈহিক চাহিদা মেটানোর একটা মাধ্যম কেবলই। বর্তমানে সকলের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। অভিমানে এতটাই সিক্ত হয়েছে যে তাকে ব্যাখ্যা করার সুযোগই দেয়নি কেউ। ওহ, তাহলে এর পিছনে তুই ছিলি? সরি বস, কোমল নারীর হৃদয়গুলোকে আঘাত করা আমার ইন্টেনশন ছিল না। ট্রাস্ট মি। মিছিমিছি অপরাধী মুখোপায়ব করে কণ্ঠমণি স্থূলপর্ণ ফের বলল শীতল স্বরে, বাট ওদের সারানোর ছিল তোর সঙ্গ। ইট ওয়াজ নিডেড। একবার ভাব জোসেফ, জোয়ারদার, তোর এই দুঃসময় না তোর একাধিক জীবনসঙ্গীদের কেউ আছে, না আছে তোর পোশাক উত্তারা, আর না টাকা করি। কেমন ফিল হচ্ছে? মনে হচ্ছে না পৃথিবীর সব অসহায়ত্বগুলো কেবল তোকেই ঘিরে ধরেছে? ট্রাই টু ইনস্টিল ফেয়ার। আমার এতটাও দুর্দিন আসেনি রে আসফিয়ান বর্ণ। তোকে ভয় পাই না আমি, পাচ্ছি না। মারবি আমায়? মার। জীবনের প্রতি যাদের মায়া আছে, মৃত্যুকে যারা ভয় পায়, তাদের সাথেই এই মরণ খেলা খেলে মজা পাওয়া যায়। আমি মৃত্যুর ভয় পাই না। বর্ণ মুখোশের অন্তরালে ঠোঁট বাঁকালো হঠাৎ। ঠোঁট না দেখা গেলেও দ্রুত চোখের চঞ্চলতা এটি প্রমাণ করেছে। রিয়েলি? অথচ তোর চোখে আমি স্পষ্ট ভয় দেখতে পাচ্ছি। জোসেফ হেসে উঠল। ভয় আর জোসেফ জোয়ারদার? হ্যাঁ, এটা তোর দেখার ভুল। আই সি।
ঠোঁট চোকা করে ওয়াইনের গ্লাসের পাশে ঝুড়ি থেকে ফল কাটার ছুরিটা হাতে ভাঁজে নিয়ে ঘুরে ফিরে দেখার মাঝে বন্য আচমকা জোসেফের দিকে ঢিল মারার মতো ছুড়ে দেয়। বুক ধুকপুক করে ওঠে নিমেষেই। ঈষৎ ঘাড় পিছিয়ে নিয়ে গিয়ে বিস্ফারিত চোখে জোসেফ ওলের চেয়ারে পিঠ এলিয়ে দেওয়ার স্থানে দেখল ছুরি গেঁথে গেছে সেখানে। হঠাৎ চিনচিনে ব্যথায় কাতর হয়ে আপন গলায় হাত ছোঁয়ালো বিস্ময় সমেত। রক্ত ছুটছে পিঙ্কি। গলায় হালকা পুঁজ লেগে ছুঁয়ে গেছে। সরে না গেলে নির্ঘাত অন্য কিছু ঘটে যেত।